আমার শ্রদ্ধেয় এবং প্রিয় ইটনা অষ্টগ্রাম মিটামনবাসী, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জেনেছেন গতকাল 26শে আগস্ট বিকাল 4:30 ঘটিকার সময় আমাকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমার সমস্ত সদস্যপদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এটা শোনার পরে সারা দেশ এবং বাঙালিরা যেখানে থাকে বিদেশ, এমনকি বাঙালি ছাড়াও লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ বিশেষ তারা অবাক হয়েছে এবং অবাক বিষয়ে অনেক কথা তারা বলছে, যার বেশিরভাগ 90% সমর্থনের কথা আমার মতো একজন হতভাগার পক্ষে। বিশেষ করে ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষ যারা আমাকে সবচেয়ে ভালো জানেন, চিনেন এবং ভালোবাসেন, তারা আমাকে আজ থেকে নয়, আমি যেদিন থেকে টেলিভিশন মার্কা নিয়ে 1996 সনের 12 জুন নির্বাচন করেছিলাম স্বতন্ত্রভাবে, যখন ওই এলাকার মানুষ আপনারা দলমত নির্বিশেষে আমার পাশে দাঁড়িয়ে নির্বাচনে আমার সফলতা এনেছিলেন, সাফল্য দিয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে সেই নির্বাচন আওয়ামী লীগ এবং আব্দুল হামিদ সাহেব ছিনতাই করেছিল, তারপর থেকে বিগত 30 বছর ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষ আমাকে আপনাদের সন্তান জেনে, ভাই জেনে, বন্ধু জেনে, এমনকি এখন অনেকেই আমাকে পিতৃরূপী জেনে আমার সঙ্গে সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে আপনারা রয়েছে। আমার রাজনৈতিক জীবনের এক পর্যায়ে আমি আওয়ামী লীগ ছেড়ে 1996 সনের 12 মার্চ আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম। এর আগের জীবন আপনারা জানেন, আমি একজন কৃষক পরিবারের সন্তান, জয়সিদ্ধি ইউনিয়নের আপনাদেরই সন্তান। আমি আমার নিজস্ব প্রচেষ্টায় ছাত্র রাজনীতি এবং পরবর্তী সময়ে যখন আমার যৌবন, তখন আমি 71-এর মুক্তিযুদ্ধে কমান্ডার হিসাবে যুদ্ধ করেছি। আমাকে আপনারা জানেন যে আমি ইটনা মিটামন অষ্টগ্রাম থেকে জাতীয় সংসদ সদস্য না হতে পারলেও 1986 সনে কিশোরগঞ্জ থেকে জাতীয় সংসদ সদস্য হয়েছিলাম। 96 সনের পরে যখন আমার জীবনে দুঃসময় আরো বেশিভাবে নেমে এসেছিল, তারপরে আমি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম, যার সভাপতি ছিলেন কাদের সিদ্দিকী বীরুত্তম এবং আমি ছিলাম সাধারণ সম্পাদক। এবং সেই সময়েও আমি একটা নির্বাচন করেছিলাম, যে নির্বাচনটা ছিল গামছা মার্কা নিয়ে, এবং আমি অনেক বেশি কন্টেস্ট করেছিলাম জনাব আব্দুল হামিদের সঙ্গে। পরবর্তী সময়ে আপনারা সবাই বললেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট এমন হল, বিশেষ করে 2006 সনে যখন বিএনপি সরকার চলে গেল, 1/11-এর সময় আসলো, বিএনপির নেতারা যখন দলে দলে জেলে চলে গেল, পালিয়ে গেল, সেই সময় 1907 সনে জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে, তার ইচ্ছায় এবং পরবর্তী সময়ে আমারও ইচ্ছায়
আপনাদের সকলের ইচ্ছায় সবাইকে জিজ্ঞেস করে, যারা আমার সাথে ছিলেন ইটনামিটা মনষ্টগ্রামের সবাইকে জিজ্ঞেস করে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। বিএনপিতে যোগদান করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত সম্মানের সহিত কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছিলেন এবং 2018 সন পর্যন্ত বিভিন্ন সময়ে দেশনেত্রী খালেদা যতদিন বাহিরে ছিলেন, প্রথমে কিশোরগঞ্জের জেলার আহ্বায়কের দায়িত্ব, পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব এবং সর্বশেষ উনার সময় যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে উনার উপদেষ্টার দায়িত্ব দিয়ে আমাকে উনি সম্মানিত করেছিলেন। এর মধ্য দিয়ে 2008 সনের ইলেকশনে আমি ধানের শীষ মার্কা নিয়ে বিএনপির পক্ষ থেকে আমি নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে ভাটি এলাকা না শুধু সারা ঢাকা ডিভিশনে এমনকি বাংলাদেশের 300 সিটের মধ্যে জনাব আব্দুল হামিদ সাহেবের সঙ্গে আমার কন্টেস্ট হয়েছিল একদম নেক টু নেক। সামান্য ভোটের ব্যবধানে অনেক কারচুপির মাধ্যমে সেদিন আমাকে পরাজিত দেখানো হয়েছিল 2008 সনের 29 ডিসেম্বরের ইলেকশনে। এরপর থেকে আমি নিরন্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। সবকিছু বাদ দিয়ে দলকে সংগঠিত করার জন্য প্রথমে আহ্বায়ক হিসাবে কিশোরগঞ্জ জেলার, তারপরে সভাপতি হিসাবে দলকে আমি সংগঠিত করার জন্য সবাইকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে আমি চলার চেষ্টা করেছি এবং সেই সময়ে জেলা সম্মেলনের ঠিক আগের দিন সম্মেলনের বিপক্ষের একটি কুচক্রী মহলের আঘাতে আমি জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিলাম। আমার মৃত্যুও হতে পারত। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী সহ সবাই আপনারা জানেন এবং সেই মৃত্যুর ঝুঁকি নিয়ে হাজার হাজার সমর্থকের মাধ্যমে, কাউন্সিলর, ডেলিগেটের মাধ্যমে সেদের কিশোরগঞ্জ জেলার সম্মেলন করে আমি সেই মৃতপ্রায় অবস্থায় আমি সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। এরপরে 13 সনের পর থেকে যে অত্যাচার, বিশেষ করে 5টি সিটি কর্পোরেশনে বিএনপি জেতবার পরে বিএনপির উপরে যে অত্যাচার নেমে আসলো এবং হাসিনা সরকার চিন্তা করলো ফেয়ার ইলেকশন দিলে কোনোদিন আর নৌকা মার্কা পাশ করবে না, 14 সনের ইলেকশনে অবশ্যই ধানের শীষ পাশ করবে। চক্রান্তমূলকভাবে এর আগেই তারা তত্ত্বাবধায়ক সরকারকে তারা রহিত করেছিল আইনের নামে, আইনের বাহানার নামে, আইনের প্রহসনের নামে, যে কারণে 14 সনে জাতীয়তাবাদী দল ইলেকশনে যায় নাই, আমিও যাই নাই। সেই 14 সন থেকে আজকে 25 সন পর্যন্ত জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, ওই যে আমি বলতে শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল 1914 সনে, সেই আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল বলার পর থেকে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে 24 সনের 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনের সংগ্রামে নিজেকে আমি নিয়োজিত রেখেছি। 14 সনের পরে আমার একটা বক্তব্যের কারণে তৎকালীন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল। সেই মামলায় আমেরিকাতে আমি নির্বাসনে ছিলাম দীর্ঘদিন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ডক্টর কামাল হোসেন এবং আমার স্ত্রীর প্রচেষ্টায় আমি সেদিন বাংলাদেশে ফিরে এসেছিলাম এবং বাংলাদেশে ফিরে এসে আমি যখন আইন মোকাবেলা করছিলাম, মামলা মোকাবেলা করছিলাম, অন্যায়ভাবে সেদিন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং আমি কাশিমপুর কারাগারে ছিলাম। প্রথমে ছিলাম কিশোরগঞ্জ কারাগারে, তারপরে ছিলাম কাশিমপুর কারাগারে। সেই যে আমার নির্বাসন এবং কারাগার এবং জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিএনপির প্রতিটি প্রোগ্রামকে সফল করা,
আমি 10 বছর এই কারণে আমার এলাকায় যাইতে পারিনি। যতদিন পর্যন্ত জনাব আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আমি আমার এলাকায় যেতে পারিনি। সভা সমাবেশ করা, মিছিল করা তো দূরের কথা, আমি আমার মা বাবার কবরে গিয়ে মুনাজাত করতে পারিনি, ঈদেও যেতে পারিনি। এই দুর্বিষহ অবস্থায় প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংগ্রামে আমি দলের নেতৃত্বের সঙ্গে ছিলাম। বিভিন্ন প্রোগ্রামে এমন কোন ডিভিশন হেডকোয়ার্টার, আমি প্রায় অনেকগুলো ডিভিশন হেডকোয়ার্টারে, সিলেট থেকে ধরে ময়মনসিংহ থেকে রাজশাহী থেকে রংপুর, সব জায়গাতে আমি আমার বক্তব্যের মাধ্যমে কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। দেশনেত্রী খালেদা জিয়া যখন জেলখানায় চলে গেলেন, সেই জেলখানায় যাওয়ার পরে আমি বাংলাদেশের মানুষ, বিশেষ করে ইটনা অষ্টগ্রাম মিঠামইনের মানুষ, আপনাদের জানার জন্য আমি বলছি, আমি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমি এত বক্তব্য করেছি যা 1 মাসে বা 1.5 মাসে বাংলাদেশের কোন মানুষ কোনদিন করে নাই। আমি 1 মাসে বা 1.5 মাসে 100 বক্তৃতা করেছিলাম, বক্তব্য রেখেছিলাম, যে বক্তৃতার কারণে সমস্ত হাসিনা সরকার আমার বিরুদ্ধে এত বিক্ষুব্ধ হয়েছিল যে শেষ পর্যন্ত তারা আমাকে হাইজ্যাক করারও চেষ্টা করেছিল। এত কিছুর মধ্যেও আমি বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে, আপনারা ইটনা অষ্টগ্রাম মিঠামইনের মানুষ, আপনাদের নিয়ে প্রতিটি প্রোগ্রাম আমি পালন করেছি। যখন বাংলাদেশে নদী ঘেরাওয়ের প্রশ্ন আসলো, নদীতে হরতাল করা, নৌকা বন্ধ করার, স্টিমার বন্ধ করার প্রশ্ন আসলো, বাংলাদেশে কোথাও কিছু না হলেও ইটনা অষ্টগ্রাম মিঠামইনের কর্মীরা, নেতারা মিলে আমার সাথে ওই মিঠামইন থেকে ধরে খালিয়াজুড়ি পর্যন্ত আমরা সমস্ত রাস্তা বন্ধ করেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে। আপনারা ছিলেন আমার সাথে, কি না করেছি আপনাদেরকে নিয়ে। এবং সর্বশেষ যখন অষ্টগ্রামে গিয়েছিলাম ঈদের পরে, ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আব্দুল হামিদ ওই এলাকায় অবস্থান করছিল এবং আমার হাজার হাজার মানুষের মিছিলে আক্রমণ করে শত শত কর্মীকে আহত করেছিল। এবং এর চেয়ে জঘন্যতম কাজ আর কিছুই হতে পারে না, যেটা ভাটি এলাকায় কোনোদিন হয় নাই। এত দুর্যোগ দুর্বিপাকেও আমি আপনাদেরকে কোনোদিন ছেড়ে আসি নাই, আপনাদের সাথে কোনোদিন দূরত্ব সৃষ্টি করি নাই। ইটনা অষ্টগ্রাম মিঠামইনের কর্মীরা, আপনারা যখনই বিপদে পড়েছেন, মামলা মোকদ্দমায় পড়েছেন, আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলবেন, একটি কর্মীর কাছ থেকে আমি কোনো টাকা নেই নাই। তাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এহেন কোনো প্রচেষ্টা নাই যা আমি করি নাই। এবং আমার কর্মীকেও আমার সময়ে জেলে পচে মরে নাই, সমস্ত দায়িত্ব আমার ছিল। এটা শুধু ইটনা মিঠাম অষ্টগ্রামের ব্যাপারে নয়, আজকের যারা জেলা নেতৃত্ব আছেন, শরীফুল আলম সহ, মাজহারুল সাহেব সহ, তাদেরকে সাক্ষী রেখেই বলছি, সেই জেলা বিএনপির নেতৃত্বে যেদিন তারা আসলো, সেই দিন থেকে যতগুলো মামলা হয়েছে কিশোরগঞ্জে হাজার হাজার কর্মীর নামে, যতগুলো কর্মীকে আগাম জামিন করাতে হয়েছে আমি করেছি। আমার সাথে জুনিয়র 2-1 উকিল ছিল, আমার স্ত্রী ছিলেন আমার সবচেয়ে কাছে। আমার স্ত্রী সবকিছু বাদ দিয়ে তাদের জন্য সেবা যত্ন সবকিছু করেছে। একটি পয়সা না নিয়ে হাজার হাজার কর্মীর আগাম জামিন করেছি, জামান করেছি, সবকিছু করেছি। কিশোরগঞ্জের কর্মীরা কোনোদিন বুঝতে পারে নাই মামলা মোকদ্দমা থেকে কিভাবে মুক্তি পেয়ে তারা জামিন পেয়েছে। এদের সমস্ত সুখ দুঃখের সাথে আমি ছিলাম এবং এখনো থাকতে চাই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যে আন্দোলনটা হলো, যে আন্দোলনে বিএনপি 15 বছর যাবৎ জমিটা করলো, জমিটা চাষ করলো, জমিটাতে ফসল ফলাইলো, সেই বিএনপির আন্দোলনে হাজার হাজার নেতা কর্মী যখন জেলে গেল, আমি তখন গত 2 বছর আগে থেকে কণ্ঠকে উচ্চকিত করে সারা পৃথিবীকে জানিয়েছি, বাংলাদেশের মানুষকে জানিয়েছি, বিএনপির নেতা কর্মীকে, মানুষকে আমি উজ্জীবিত করেছি যে হাসিনা সরকার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হল মূল কাজ। ওই যে 18 সনে ভোটার, 14 সনে ভোটারবিহীন নির্বাচন, 18 সনের মিশিরাইতের নির্বাচন, সেই নির্বাচনের পর থেকে আমি যে বক্তব্য রাখা নিরন্তর ভাবে শুরু করেছি, কোনোদিন বন্ধ হয় নাই। এবং সেই বক্তব্যের মাধ্যমে মানুষকে আমি উজ্জীবিত করেছি। বিশেষ করে 2023 সনের 28শে অক্টোবর 10 লাখ মানুষের মিছিল
সেই নয়াপল্টনের মহাসমাবেশকে যখন হাসিনা সরকার 1 ঘন্টার অত্যাচারের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে ভেঙে দিল। বিএনপির অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী যখন জেলে চলে গেল, লাখ লাখ নেতাকর্মী যখন মামলার আসামি হলো, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে একা কণ্ঠ উচ্চারণ করলাম। সবাই আমাকে বলল আপনাকে তো মেরে ফেলবে। আমি আমার স্ত্রীকে বললাম আমাকে মেরে ফেলতে হবে পারে হাসিনা সরকার, তুমি বিধবা হবে। আমার সন্তানদেরকে বললাম তোমরা পিতৃহারা হবে। এই রিস্ক নিয়েও আমি 1 বছর পর্যন্ত শত শত টক শো করে বিএনপিকে আমি আকাশের উপরে রেখেছি। পরবর্তী সময়ে এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ জুলাই আন্দোলন আসলো। সেই জুলাই আন্দোলন কারা করলো? আমরা সবকিছু করলাম, কিন্তু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 5ই জুলাই যে আন্দোলনটা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, কয়েকদিন করার পরে নিরীহ আন্দোলন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম আন্দোলনকারীদেরকে, বাবা তোমরা তো আমার সন্তানের সমান, তোমরা শুধু চাকরি চাও, তোমরা গণতান্ত্রিক অধিকার চাও না, ভোট দিতে চাও না। যদি চাও তাহলে কোঠার সঙ্গে তোমরা গণতন্ত্রের স্লোগানটাও দাও। এরপর থেকে গণতন্ত্রের স্লোগান দেওয়া আরম্ভ হলো এবং 16ই জুলাই এক পর্যায়ে রংপুরের ছাত্রনেতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার নাম হলো আবু সাইদ, তাকে নির্মমভাবে পুলিশ হত্যা করল। সেই শহীদ আবু সাইদের ব্যাপারে আমি 17ই জুলাই যে কথাটা বললাম যে শহীদ আবু সাইদ হবে 21শ শতাব্দীর প্রথম বীর শ্রেষ্ঠ। তারপরে শত শত শহীদ হয়েছে। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আমরা সবাই, বিশেষ করে বিএনপির নেতৃত্বে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা সেই আন্দোলনে যুক্ত ছিলাম। ছাত্রদল বিশেষভাবে যুক্ত ছিল। হ্যাঁ, তবে এই আন্দোলনটাকে আমরা কৌশলগত কারণে একটা নির্দলীয় রূপ দেওয়ার জন্য যারা আজকে এনসিপি করছে, যারা নেতারা 152 জন বা 58 জনের সমন্বয় কমিটির মাধ্যমে এটাকে একটা নির্দলীয় রূপ দিয়ে রেখেছিল মানুষ, যে কারণে সমস্ত মানুষ এসে যুক্ত হয়েছিল এবং লাখে লাখে মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। শত শত মানুষ জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল। হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছিল। সেই দিন আমি ছিলাম সবচেয়ে সুখী মানুষ। 5ই আগস্ট ইটনা অষ্টগ্রামের মিটামিনের মানুষ আপনারা জানেন, 5ই আগস্টের পরে আমি 10ই আগস্ট ইটনাতে 50,000-এর উপরে মানুষের মধ্যে আমি বক্তব্য রেখেছিলাম। 11ই আগস্ট আমি মিটামইনের 30,000 মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম, যাদের অনেকেই এসেছিল পেট্রোলের টিন নিয়ে, পেট্রোলের পাত্র নিয়ে, যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি পুড়িয়ে দিবে। আমি আমার রাজনৈতিক বিবেচনায় আমি মনে করেছিলাম আমার প্রতিদ্বন্দ্বীর বাড়ি আমার চোখের সামনে নয়, আমার এলাকাতে পোড়ানোর দরকার নাই। যদিও কিশোরগঞ্জ শহরে তার বাসা বাড়িটি পুড়েছিল, কিন্তু মিটামনের তার পিতৃপুরুষের বাড়ি বা তার নিজের সৃষ্টি করা বাড়ি আমি মানুষকে পোড়ানো থেকে বিরত থাকতে হাত জোর করে আমি তাদেরকে বিরত করেছিলাম। এরপরে অষ্টগ্রামে মিটিং করেছিলাম 12ই আগস্ট, হাজার হাজার মানুষের মিটিং। সেই মিটিং এর মাধ্যমে এলাকা শান্ত থাকতে বলেছিলাম। আমার ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষ আপনারা জানেন, গত 12 মাস যাব আমি ইটনা অষ্টগ্রাম মিটামনের নেতৃত্ব দিয়ে আসছি। আপনারা দলীয় সবাই আমার নেতৃত্বে এবং সাধারণ মানুষ আমার নেতৃত্বে বলে কথাটা ভুল হবে, আমাকে আপনারা গার্জেন মেনে গত 12 মাস কাটিয়েছেন। সেই 12 মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইটনা অষ্টগ্রাম মিটামন যে নির্বাচনী এলাকা, সেই এলাকায় মানুষের উপরে নির্যাতন কম হয়েছে। চাঁদাবাজি বলতে গেলে খুব লিমিটেড পর্যায়ে হয়েছে এবং আমি যেদিন আঙ্গুল উঁচু করে বলেছি আর 1 টাকাও চাঁদাবাজি হবে না। অত্যাচার খুব কম হয়েছে, মিথ্যা মামলা খুব কম হয়েছে। আমার ইটনা অষ্টগ্রাম মিটামন এখন শান্তির এলাকা। সবচেয়ে সেখানে মারামারি, হানাহানি, খুনাখুনি কিচ্ছুই নাই।
আমাদের স্থানীয় নেতারা, থানার নেতারা, ইউনিয়নের নেতারা পর্যায়ক্রমে সেখানে সমাজে নেতৃত্ব দিয়ে চলেছে এবং আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সেই নেতৃত্ব করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি উৎসাহিত করছি। এমন একটা অবস্থায় আমি এক পর্যায়ে দেখা গেল আমি একজন মুক্তিযোদ্ধা, জীবন বাজি রেখে আমি যুদ্ধ করেছিলাম। 5ই আগস্টের পরে দেখা গেল জামাতে ইসলাম যে সংগঠনটা মুক্তিযুদ্ধের সময় দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আলবদর সৃষ্টি করে, আলশাম সৃষ্টি করে দেশের হাজার হাজার শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, হাজার হাজার মা বোনকে যারা ধর্ষণ করেছিল, লক্ষ লক্ষ মানুষকে যারা উৎপাত করেছিল, গোলাম আজম সহ, নিজামী সহ, মুজাহিদ সহ, কাদের মোল্লা সহ যাদের নেতৃত্বে করেছিল, সেই জামাত ইসলাম 54 বছর পরে আমি মনে করেছিলাম তাদের বুঝি উপলব্ধি হয়েছে যে 71-এর ঘটনা তারা আর ফিরিয়ে আনবে না। কিন্তু প্রথমে আমি দেখতে পেলাম তারা বলতে শুরু করলো 71-এ কোনো যুদ্ধ হয় নাই, মূলত স্বাধীনতা হয়েছে, প্রথম স্বাধীনতা ছিল 47 এবং শেষ স্বাধীনতা বা নতুন স্বাধীনতা হলো 24। আর 71-কে তারা বলতে শুরু করলো 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। বারবার বলার পরে এবং পত্রিকাতে যখন তারা লিখে বলল যে 71-এ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা মাপ চাও, এবং তারা যখন বলল বাংলাদেশের করাটা সঠিক হয় নাই, সেই সময় আমি ফজলুর রহমান সবার আগে মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করেছি তাদের প্রতিবাদ করা। এই কথার প্রতিবাদ যদি না করি তাহলে আল্লাহ আমার নামে মহাপাপ লিখবে, শহীদেরা আমাকে অভিশাপ দিবে, যে নারীরা ধর্ষিতা হয়েছিল তারা আমাকে অভিশাপ দিবে। সেই কারণে সত্যকে আমি প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য আমি সেদিন বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, আমরা জীবিত আছি, সাবধান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের কুৎসিত অপপ্রচার করলে কিন্তু আমরা তোমাদেরকে ছাড়ব না। এই যে জামাতের সঙ্গে, শিবিরের সঙ্গে, এই যে জামাতের মতো ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আমার সংগ্রাম শুরু হলো, বিএনপির নেতারা সেদিন চুপচাপ ছিল, তারা মনে করছিল ফজলুর রহমান বোধহয় একটু আগ বাড়িয়ে কথা বলছে এবং অনেকেই আমার প্রতি বিরক্ত ছিল, অনেকেই ফিসফিস করে কথা বলতো বিএনপি কি জামাতের সঙ্গে আমাদের ডিফারেন্স বাড়ানোর জন্য এটা করতে চায়। আমরা তো অনেক দিন 2001 সন থেকে জামাত তো আমাদের আঁচলের নিচে ছিল, জামাত তো আমাদের পিছনে পিছনে হাঁটতো, ফজলুর রহমান এমন কথা বলছে কেন? কিন্তু আজকে 1 বছর পরে প্রমাণিত হয়েছে জামাতের সামনে বিএনপি তাদের সবচেয়ে বড় শত্রু, যার ফলে জামাত স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, যার ফলে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জামাত আমাদের নেতা তারেক রহমানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এত কুৎসিত স্লোগান দিয়েছে। সেই স্লোগানের প্রতিবাদ তো আমি প্রথম করেছি, রাজাকারের বাচ্চাদেরকে ঠেকাও। তার 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে বিএনপি, ছাত্রদল, তাদের নেতারা স্লোগান দিচ্ছে এবং এক সময় দেখা গেল হাজারে হাজারে বাংলাদেশে স্লোগান হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আর আমার বক্তব্যটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের পক্ষে। সেই স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি 1 নম্বর ভূমিকা পালন করেছিলাম বলে, মুক্তিযুদ্ধের পক্ষে আমি সংসপ্তকের ভূমিকা পালন করেছিলাম বলে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতেরা প্রতিদিন বিএনপিকে বলতো ফজলুর রহমানকে যদি এক্সপেল না করো, ফজলুর রহমানকে যদি বহিষ্কার না করো দল থেকে, তাহলে আপনাদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। এবং সেই বারবার গত 6 মাস যাবত এইসব কথা বলার পরে আমি যখন নিশ্চিন্ত হলাম যে বিএনপি এই কারণে অন্তত জামাতের কথা শুনে আমার উপরে কোনো ধরনের অ্যাকশন নিবে না, আমি যে নিশ্চিন্ত, কোনো কথা বলি নাই। হঠাৎ করে দেখলাম 24 তারিখে রাত্র 9টার সময় আমার কাছে একটা নোটিশ আসলো। সেই নোটিশটার নাম হলো কারণ দর্শাও নোটিশ। সেই নোটিশে লেখা হলো যে 24 ঘন্টার মধ্যে আপনি যে কুৎসিত, আরো কুরুচিপূর্ণ ইত্যাদি ইত্যাদি ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, যেটা মানুষের মনে খুব কষ্ট হয়েছে নাকি, তারা বলল যে এটার উত্তর দেন, তা না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমি 24 ঘন্টার বদলে আরো 7 দিন সময় চেয়ে দলের কাছে প্রার্থনা করলাম উত্তর দেওয়ার জন্য, কিন্তু দলের অফিস বা অফিসের নেতা বা যার দস্তখতে চিঠি আসলো জনাব রুহুল কবির রিজভী সাহেব অ্যাডভোকেট, উনি আমাকে 24 ঘন্টার সময় বর্ধিত করলেন। হ্যাঁ, তাতেই আমি কৃতজ্ঞতা জানিয়ে 24 ঘন্টার মধ্যে আমি আমার উত্তর দিলাম বিকাল 3:30 এবং আমি অবাক হইলাম, সুপারসনিক গতিতে শুনলাম মাত্র 40 মিনিট পরে, অর্থাৎ 4:10 আমাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম তাই শুনেছিলাম, কারণ সব দিক থেকে কথা কাগজ তখনও আমার কাছে আসে নাই। তারপরে জানলাম যে না, আমাকে বহিষ্কার করা হয় নাই, 3 মাসের জন্য আমার দলের সমস্ত পদ, প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত পদ স্থগিত করা হয়েছে। এবং তারা আমাকে জানাইল যে এই পদ আপনাকে সাবধান করার জন্য এবং সামান্য শাস্তি দেওয়ার জন্য আপনাকে দিলাম, আরো কঠোর শাস্তি দিতে পারতাম, কিন্তু যদি আপনি সঠিকভাবে কথাবার্তা না বলেন, সঠিকভাবে যদি আপনি না চলেন, তাহলে আমরা পরবর্তী সময়ে আরো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, আর সঠিকভাবে চললে দেখা যাবে কি করা যায়। সেই চিঠি হাতে পেয়ে আমার মনে হলো আমার মাথায় আসমান ভেঙে পড়েছে। একটা দলের জন্য 18 বছর যাবত নিজের সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু বাদ দিয়ে নির্বাসনে থেকে জেলে গিয়ে হাজার হাজার কর্মীর বিনা পয়সায় মামলা করে, এত দুঃখ এত কষ্ট সহ্য করে বছরের পর বছর পালিয়ে থেকে যে দলটার জন্য সবকিছু করলাম, যে দলের নেত্রীর নামে এটা বলতে গেলে গিনেস বুকে উঠবে, আমি 300-র উপরে একা বক্তৃতা করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে, এবং যে দলটা বাংলাদেশের অন্যতম নেতা, বাংলাদেশের স্বাধীনতার 27শে মার্চ যদি বলেছিলাম আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেই বাংলাদেশের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে দলটি করেছিলেন, সেই দলটির নেতারা আমাকে শোকজ করলো প্রথমে। আমি কেন এইসব কথা বলি, কিন্তু এটা সবাই জানে যে জামাতের বিরুদ্ধে আমার যে আন্দোলন এবং সংগ্রাম এবং আমার যে প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আমার যে বক্তব্য, সেই কারণে আমি দুর্ভাগ্যের শিকার হয়েছি। ঠিক আছে, তো আমি কিছু মনে করি না। আমার দলে তারা যা ভালো বলে বুঝেছেন, আমার দলের নেতৃত্ব, তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে 3 মাসের জন্য তারা সাসপেন্ড করেছেন সমস্ত পদ সহ। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কারণ তারা ইচ্ছা করলে তো আমাকে সারা জীবনের জন্য করতে পারত। তারা এটা করে নাই বলে আমি ধন্যবাদ জানাই। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার এলাকা ইটনা মিটামো নষ্টগ্রামে প্রথমে হাজার হাজার লোকের মিছিল হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদও জানাই, আবার তাদেরকে বলি আমার জন্য মিছিল করার কি এত দরকার ছিল? আমি এটা আপনাদেরকে তো আমি বলে দেই নাই যে তোমরা মিছিল করো। একটি লোক বলতে পারবে না মিছিল করো। আমার জন্য হাজার হাজার লোক মিছিল করেছে। আমি চাইলে ঘরের মহিলারা হাজারে হাজারে বের হয়ে আসবে, কিন্তু আমি তো এটা করব না। আমার দল সিদ্ধান্ত দিয়েছে। এখন আমার ব্যাপারে অপপ্রচার শুরু হয়েছে। 3 মাস পরে কি হবে? অন্তত 50 জন লোক বাড়িয়েছে, সবাই এমপি হইতে চায়। এবং আগে থেকেই যারা এই দেশের দুর্বৃত্ত, যারা এই দেশের চুরি চামারি করে যারা টাকা পয়সা কামিয়েছে, তাদের অনেকেই ফিল্ডে নেমে বলতো 50 লাখ টাকা অমুককে দিয়েছি, 1 কোটি টাকা অমুককে দিয়েছি। তাদের জন্য এখন পোয়াবরে হয়েছে, তারা 200 ভোট পাওয়ার যোগ্যতা, জীবনে একদিন মেম্বারও হয় নাই। এবং আমি আপনাদের কাছে বলতে চাই, ইলেকশন কখন কিভাবে হবে, কারণ বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে ইলেকশন হওয়া এটা সোনার হরিণ। সেই সোনার হরিণ কবে ধরা দিবে জানি না। সেই সোনার হরিণ যদি ইউনূস সাহেবের নেতৃত্বে কোনদিন ধরা দেয়, সেই নির্বাচন দেখা যাবে। সেই নির্বাচন কি হয় না হয় এখনো বাংলাদেশে নির্ধারিত না। যে জিনিসটা নির্ধারিত না, যদির উপরে দাঁড়িয়েছে, সংখ্যার উপরে দাঁড়িয়ে আছে, সেইটা নিয়ে আমি ইটনা অষ্টগ্রাম মিটামইয়ের মানুষকে কোনো কথা বলতে চাই না। ইলেকশন আসলে কি হবে, কারণ ইলেকশন আসবে কিনা সেটা এখন প্রতিষ্ঠিত না, বা সেটা এখন দৃশ্যমান না। যদিও বলা হচ্ছে 26 সনের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইলেকশন হবে, এটা বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করে না যে ইউনূস সাহেব বা ওই এনসিপির নেতারা বা জামাতরা
যে ধরনের মানে বিতর্কিত দাবি তুলছে, তাদের বেঁচে থাকতে তারা ইলেকশন হতে দিবে। যা হোক, ইলেকশন যেদিন হয় সেদিন দেখা যাবে। আমি ইটনষ্টগ্রামের মিঠামনির মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি আপনাদের জন্য জীবন যৌবন সবকিছু আমি উৎসর্গ করেছি। যৌবনে আমি ওই এলাকায় যুদ্ধ করেছি। আমি আপনাদের জন্য আমার জীবনের শ্রেষ্ঠ সময়টি অন্যের অ্যাকাউন্টে জমা দিয়ে আমি আপনাদের কাছে একটা টেলিভিশন মার্কা লিয়ে গিয়েছিলাম শুধু ইটনষ্টগ্রাম মিঠামনির মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। আজও সেখান থেকে আমি বিরত হই নাই। এমন কোনো দিন নাই যেদিন গরিব মানুষের সন্তান যদি হসপিটালে থাকে আমি সাহায্য করি নাই। এমন কোনো দিন নাই যেদিন একজন সাধারণ মানুষের সন্তান চাকরি পাইতে হইলে যে তদবির লাগে সেই তদবিরটা বা সেই রিকোয়েস্টটা আমি কাউকে করি নাই। এমন কোনো দিন নাই একজন ইটনষ্টগ্রাম মিঠামনের যে কোনো মানুষ বিপদে পড়লে আমি তাকে সহযোগিতা করি নাই। এমন কোন মানুষ বলতে পারবেন না, ইটনষ্টগ্রাম মিঠামনের মানুষ বা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমি যে এতগুলো ইলেকশন করছি কেউ আমার সাথে 2টা টাকা পান বা আমি কারো কাছে চাঁদা চেয়েছি বা কিছু করেছি। যদি করে থাকি তাহলে যেহেতু আমার মৃত্যু এমন ভাবে হয় যে মৃত্যু হয় সবচেয়ে দুর্বিষহ। আমি কোনদিন চাঁদাবাজি দান্দাবাজি করি না। আমি সমস্ত মানুষকে এক নজরে দেখি, সুখে দুঃখে সুদিনে দুর্দিনে গরিব ধনী সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই। আমি এই দেশে ধর্মকে নিয়ে কোনো ভাড়াবাড়ি করি না। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী লোক। আমি হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান কাউকে আলাদা করে দেখি না। সব এক মায়ের সন্তান আমরা। রাজনীতিতে আমরা বাংলাদেশে একটা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক সমাজ, গরিবের পেটের ভাত পরনের কাপড়, বিশেষ করে ভাটি এলাকায় হাওয়ার গুলোকে আমি সোনার হাওর হিসাবে গড়ে তুলতে চাই। ভাটি এলাকার হাওর গুলোতে আমি সোনার ধান ফলাতে চাই। ভাটি এলাকার নদীগুলোতে গভীরতা করে আমি সেই আগের মতো করে মাছ ফলাতে চাই। ভাটি এলাকার মানুষের মুখে আমি হাসি ফুটাতে চাই। আমি ভাটি এলাকার মানুষ যারা একদিন নিজের বাড়িতে টিনের ঘর ছিল, আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ছিল, দুধের গাই ছিল, যারা এখন ঢাকার বস্তি চট্টগ্রামে থাকেন, পাগলার বস্তিতে থাকেন, যারা যাত্রা বাড়িতে থাকেন, যারা নূরের সালায় থাকেন, যারা ওই রায়ের বাজারে থাকেন, যারা বাসান থেকে থাকেন, সেই সব হাজার হাজার গরিব মানুষ, তাদের চেহারাগুলো সবসময় আমার চোখের সামনে ভেসে উঠে। আমার গরিব মানুষের মুখে হাসি নাই, ভাটি এলাকার মানুষের মুখে এখন হাসি নাই। আমি আমার জীবন দিয়ে চেষ্টা করছি ভাটি এলাকাকে একটা সুন্দর এলাকায় গড়ে তোলার জন্য। আমি আমার জীবন যতদিন আছে আপনাদেরকে কোনোদিন ছেড়ে আসব না। আমার জীবন এবং মৃত্যুর সবকিছুর সাথী হলেন আপনারা, এবং আমার মৃত্যুর পরে আমার লাশটা অবশ্যই ইটনষ্টগ্রাম মিঠামনে যাবে এবং আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে আমার লাশটা আল্লাহর কাছে যাবে কবরের মাধ্যমে। আমি আজকে ইটনষ্টগ্রাম মিঠামনের মানুষকে বলবো, কোনো কারণে কারো কথায় বিভ্রান্ত হয়েন না। গত 25 ঘন্টা আগে আমাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই 25 ঘন্টায় আমি কারো কাছে একটা কথাও বলি নাই, কিন্তু তারপরও নাকি ইটনষ্টগ্রাম মিঠামন কিশোরগঞ্জে বাসছে, আমি নাকি কোন দলে চলে গেছি, আমি নাকি কি স্লোগান দিচ্ছি। এইসব হারামজাদারা এবং এইসব কুলাঙ্গারেরা যেসব মিথ্যা এবং বানোয়াট ইউটিউব করে, এর মাধ্যমে এখন সবকিছু করা যায়। আমি কোনো মিথ্যা কথা বলি না। আমি যা বলছি এটা সুস্পষ্টভাবে বলি এবং বলছি। এটা আমি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছি বহুদিন। এইটা আমি বিএনপি নেতাদের দাঁড়িয়ে এসে বলতে পারবো বহুদিন, বা বলছি বহুদিন। আমি কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কাজে গোপনে কারো সঙ্গে আমি ওই আতাত করে ফেলবো নো, কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না। আমি মুক্তিযোদ্ধা। আজকে মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় বিপদে আছে। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করব না। মুক্তিযুদ্ধকে যারা হত্যা করতে চায়, মুক্তিযুদ্ধকে তারা জাহান্নামে পাঠিয়ে দিতে চায়, সেই সব আলবদর রাজাকারের বাচ্চারা এবং তাদের পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, যতদিন ফজলুর রহমান জীবিত থাকবে, দলমত বুঝি না, বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে সেই মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমার রাজনৈতিক যুদ্ধ চলবে। আমার মুখ কোনোদিন বন্ধ থাকবে না। আমি দলকে বলবো, তারা ইচ্ছা করলে এটাও বলতে পারবো আপনি 3 মাস কোনো কথা বলবেন না, এটা তারা বলে নাই। কাজে 3 মাস আমি আমার মতো করে কথা বলেই যাব।
যারা মনে করেন আমি কথা বললেই শঙ্কায় ভুগেন, তারা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এক সময় ছিল জীবনে যৌবনে ছাত্র যখন ছিলাম, যখন রাজনৈতিক নেতা ছিলাম, আমার কথা মানুষ হাজার হাজার টাকা দিয়ে শুনতো। আজকে আমি বলি আমি কোনো ব্যতিক্রম কথা বলি না, কথা একটু করা বলি। যখনই একজন বলে মুক্তিযুদ্ধ ছিল না, তখনই আমার মনে হয় আরে আমার জীবন তো বৃথা গেল, তুই তো আমাকে হত্যা করতে চাস, আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাকে, বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ সংগ্রামকে তুই অস্বীকার করতেছিস, তুই তো রাজাকারের বাচ্চা। এটা একটু আমি জুড়ে বলি এবং এটা আমি বলবো, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না আমি বলবো ও রাজাকারের বাচ্চা। এটা যদি অনেকে মনে করে আমার রাজাকারের বাচ্চা বলছে, তাহলে তুমি মুক্তিযুদ্ধ বিশ্বাস করো না, সেটা একজন মুক্তিযোদ্ধাকে জোর করে বলো কেন? আরেকটা কথা বলি, ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষ, আমি কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমার অপমৃত্যু হোক, এটা কি আপনারা চান? ঢাকা শহরে আমাকে হত্যা করার জন্য আমার বাড়ির সামনে এসে মাইক লাগিয়ে, আমার বাড়ির সামনে এসে বিশ্রী স্লোগান দিয়ে ফজলুকে হত্যা করো, ফজু পাগলাকে এই করো, ফজু আমি কি আপনাদের কাছে ফজু পাগলা? বাংলাদেশের মানুষের কাছে ফজু পাগলা? 78 বছরের মানুষ আছে, আমাকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীরা যে অন্যায় আচরণ আমার সঙ্গে করেছে, আমার 1 বছর আগেও আমার সঙ্গে, আমার 77 বছর বয়স পর্যন্ত একটি কথা কেউ বলে নাই। সবাই আমাকে সুনামের সাথে বলেছে যে ফজলুর রহমান একজন ত্যাগী এবং সবকিছু বিসর্জন দেওয়া রাজনীতিবিদ। আজকে সেই সব রাজাকারের বাচ্চারা আমাকে ফজু পাগলা বলে যে বিশ্রী গালাগালি করে এবং আমাকে হত্যা করতে চায়। ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ, আপনারা কি চান আপনাদের সেই সন্তান যে একটা সাধারণ কৃষক পরিবার থেকে এসে আপনাদের ঘরে ঘরে মা বোন সৃষ্টি করেছিল, আপনাদের ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে মাদেরকে মা বলে সালাম করেছিল, বোনদেরকে বোন বলে আদর করেছিল ভাইয়ের মতো? আপনারা কি চান গরিব মানুষের কাঁধে হাত দিয়ে যে ফজলুর রহমান হাঁটে? আপনারা কি চান একজন নৌকার জেলেকে দেখলে যে ফজলুর রহমান সালাম দেয়? আপনারা কি চান একজন ফজলুর রহমান যে কুদাল কাঁধে একজন লোক মাটি কাটে, তাকে দেখলেই যে লোকটা জড়ায় ধরে সেই ফজলুর রহমানের মৃত্যু হোক? ইটনা অষ্টগ্রামের গরিব মানুষ, আপনারা তো আমার পিতার মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, সন্তানের মতো। আর ইটনা অষ্টগ্রামের নারীরা, আপনারা তো মায়ের মতো, আপনারা আমার বোনের মতো, আপনারা আমার সন্তানের মতো। আপনারা কি চান আমার মৃত্যু হোক? সেই কথাটাই আপনাদের কাছে রাখছি, কারো কথা আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের ফজলুর রহমান, আল্লাহ উপরে জেনে রেখে বলছি, আমি কোনোদিন কোনো অত্যাচার করি না, আমি কোনোদিন বাজে কথা বলি না, বাজে কাজ করি না, ধর্মের বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলি না এবং বলবো না। আমি আল্লাহ রসুল কোরআনে বিশ্বাসী লোক, তবে আমার তরিকা হলো, আমার পূর্বপুরুষের তরিকা ছিল ফুরফুরা শরীফের তরিকা। আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা ছিল ওই সোনাকান্দার মুরিদ। আমি সেই তরিকা সুফিবাদে বিশ্বাসী লোক। এর কি আমার অপরাধ? এটা আমার অপরাধ হবে কেন? কারণ সুফিবাদী মানুষেরাই তো এই বাংলাদেশে মুসলমান সৃষ্টি করেছিল। সেই খাজা মাইনুদ্দিন চিশতি থেকে হযরত শাহজালাল, শাহপরান থেকে ধরে বাইজিদ বুস্তামি থেকে ধরে খান জাহান আলী থেকে ধরে শাহ মখদুম থেকে ধরে শাহ সুলতান থেকে ধরে শাহ সেলিম থেকে ধরে তারাই তো বাংলায় মুসলমান হয়েছিল। তা আমি যদি এই তরিকা বিশ্বাস করি, এর জন্য জামাত যারা এই তরিকা বিশ্বাস করে না, তারা যদি আমাকে হত্যা করতে চায়, মারতে চায়, আমি কি করব বন্ধুরা? আমি তো এই তরিকা বিশ্বাস করি। কাজে আমি ধর্ম বিশ্বাসী লোক। যারা মনে করেন ফজলুর রহমানকে যারা এটা করতেছেন, না ফজলুর রহমান ধর্ম না, আমি ধর্মকে বকি না, আমি বকি যারা ধর্মের নামে ব্যবসা করে সেই জামাত ইসলামকে আমি বকি, ধর্ম ব্যবসায়ীদেরকে আমি বকি। তারপর আমি বকতে চাই না। আমি চাই একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে এই দেশে মেজরিটি পার্টির যারা হবে তাদের কাছে ইউনূস সাহেব দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ বারে বারে আপনাদের সাথে কথা হবে। আমি যে কথাগুলো বললাম এর বাইরে কোনো কথা হবে না। এইগুলো আমার কথা। তো আমার জীবনের উদ্দেশ্য হলো ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ, আপনারা আমার সঙ্গে থাকেন, বাংলাদেশের মানুষ আপনারা মুক্তিযুদ্ধের সঙ্গে থাকেন, আর আমি হলাম এদেশের মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের গোলাম। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব, মুক্তিযুদ্ধকে আপনারা বাঁচিয়ে রাখার জন্য আজকের যে নতুন আলবদর রাজাকারের সন্তানেরা সৃষ্টি হয়েছে, যারা মুক্তিযুদ্ধকে নস্যাৎ করতে চায়, হত্যা করতে চায়, ওই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার সাথেই মনে করে
বড় চাচা বুঝি বাড়িতে এসে 40 বছর পরে, মামা বুঝি বাড়িতে এসে 54 বছর পরে, যারা মনে করে তাদেরকে লক্ষ্য রেখে আমি মনে করি বাংলাদেশকে বাংলাদেশের মতোই গড়ে তুলি। আমি মনে করি বাঙালি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ফজলুর রহমানদের মতো নেতা এবং কর্মীর দরকার। যদি আমাদের মতো ত্যাগী নেতা কর্মী এবং নতুন যে প্রজন্ম, তারা যদি মুক্তিযুদ্ধের পথে গড়ে না উঠেতেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। যেখানে স্লোগান হয় আমরা পাকিস্তানে ফিরে যাব, যেখানে স্লোগান হয় আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, সেই দেশকে যদি বাঁচাতে হয়, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের সবাই মিলে রাজনৈতিক যুদ্ধ করি। আর ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষকে বলি, আপনারা আমার, আমি আপনাদের। আমার লাশটা মৃত্যুর পরে ইটনা অষ্টগ্রাম মিঠামনে আপনাদের কাছে যাবে। মৃত্যু পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। কারো বিভ্রান্তিকর কথায় বিশ্বাস করে, বাজে কথায় বিশ্বাস করে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। সময় এবং সুযোগে সময় মতো আমি সব কথা আপনাদের সামনে আরো বলবো। নতুন পরিস্থিতির সৃষ্টি হলে আপনাদের মতামত নিয়েই সব হবে। আপনাদেরকে আমার অসংখ্য সালাম, ধন্যবাদ রইল। বাংলাদেশের মানুষকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।